রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের এই সকালটা বেশ একটা বৃষ্টিস্নাত সকাল। বৃষ্টি মানে একদম ঘনঘোর বর্ষা। তো আজকে আমাদের অনুষ্ঠান যদিও বিষয় আলাদা, কিন্তু কেন জানি না মন আজকে বর্ষার রবীন্দ্রনাথকে পেতে চাইছে। সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক সুমন ভট্টাচার্য। নতুন করে তাকে পরিচয় করানোর কিছু নেই। পেশাগত জীবনে শিক্ষকতা হলেও নেশাগত জীবনে তিনি সঙ্গীতজ্ঞ, এবং অবশ্যই রবীন্দ্রনাথের গানে সুমন বেঁচে থাকে আমার মনে হয়। তো তোমার গান শুনবো আজকে। আর কেন জানি না আজকে খুব বর্ষার গানের দিকে মন চাইছে, কারণ না আর্ধেক ভিজে আমার চুল পুরো, মাথা পুরো ভিজে গেছে। কিছু করার নেই, সময় নেই যে মাথা শুকাবো, মানে জামা কাপড় চেঞ্জ করে আসতে হলো। এতটাই মানে বৃষ্টি, এতই মুষলধারে বৃষ্টি, সত্যি তাই। যাদের বড় চুল তাদের খুব সমস্যা। অভিজিৎ রয়েছে কিবোর্ডে, আর সঙ্গে রিতম রয়েছে। একটু রিতমকে আমি বলবো, রিতম বাগচিকে একটু দেখানোর কথা বলবো। রিতম বাগচি রয়েছে আজকে এসরাজে। সঙ্গে তবলায় রয়েছে মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। রিতমকে আমরা সবসময় পাই না, তো সেই কারণেই বললাম রিতমকে আমরা মাঝে মাঝে পাই। তো আর সঙ্গে অবশ্যই শব্দ আলো, ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা যেমনটি রয়েছে তেমনটি থাকে আর কি, যেমনটি থাকে তেমনটি রয়েছে। বৃষ্টি আমাকে সব এলোমেলো করে দিয়েছে। আজকে আমার বিষয় ছিল চিত্রকর রবীন্দ্রনাথ ও ওকম্প প্রভাব, ভিক্টোরিয়া ওকম্পর প্রভাব। তো এই ওকম্প প্রভাব নিয়ে আমি হয়তো কথা বলবো ঠিকই, কিন্তু একটু বর্ষার গানে অসুবিধা নেই। মানে চিত্রকর রবীন্দ্রনাথ সব থেকে বেশি ছবি বোধহয় এঁকেছেন বর্ষার ছবি। তো চলো, আমরা সকলকে সুপ্রভাত জানাচ্ছি। বিশেষত বর্ষার গানে থাকবো, এবং প্রেম পূজা হয়তো থাকতে পারি কখনো কোনো প্রসঙ্গ এলে। পূজা দিয়ে আমাদের শুরুটা হয়। বর্ষার প্রকৃতির পূজা হচ্ছে বড় পূজা আমার মনে হয় নেই এখন যে পরিস্থিতি, এবং যারা শুনছেন ওপারে। আমরা গান দিয়ে শুরু করি। অন্ধতা
এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে। মালবিকা অনিমিষে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে। আলো মেঘেরো ছায়ারো সনে, ঝড়ো ঝড়ো বরিশনে, বহু যুগে ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে, ঝড়ো ঝড়ো বরিশনে, বহু যুগে ওপার হতে আষাঢ় এলো। মানে আজকের জন্য এই গানটা যে কতটা প্রাসঙ্গিক, তোমার গান শুনে সেটা আমাদের উপলব্ধি হলো। আমার একটা প্রশ্ন, তুমি কি বিষয়ের শিক্ষকতা মানে অধ্যাপনা করো? আমি প্রাণীবিদ্যা মানে জুওলজি। জুওলজি নিয়ে করো। তোমার বিষয়টা একদিকে, রবীন্দ্রনাথ কিন্তু সম্পূর্ণ না, একদমই নয়। আমি জুওলজির যে স্ট্রিমটার মধ্যে রয়েছি, দীর্ঘদিনের গবেষণা এবং পড়াশোনা, সেটা প্রকৃতি ভীষণভাবে। তাহলে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ইকোলজি, এনভায়রনমেন্ট। তো তোমার এই যে ধরো মানে গানের দিকে তোমার নেশাটা কিভাবে তৈরি হলো? বাড়ি থেকে গানের পরিবেশ? হ্যাঁ, সেটা তো মায়ের কাছে ছোট থেকে শুনে শুনে তারপরে শেখা, এবং প্রচুর শুনেছি, এবং শোনার অভ্যাসটা সাংঘাতিক রকম। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গান না, আমার নিজের মনে হয়, আমি নিজে গান গাইতে পারি না, কিন্তু গান শোনার অভ্যেসটা আমার আছে। আমার মনে হয় গানটা শুনে আগে কানে নিয়ে কানের ভেতর থেকে আগে কান সেন হওয়াটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, এবং তারপরে সেটাকে ভেতরে ঢোকাতে হবে। হ্যাঁ, এবং আমার ছোট থেকে অভ্যাস যেটা, খুব সব রকমের গান শোনা, মানে শুধু ক্লাসিক্যাল বা একদম আমাদের যেগুলো আমাদের প্রাণের মাটির গান, সেগুলো ছাড়াও আমি সব ভাষার গান শুনি, সব রকম গান শুনি। সুরটা তোমার পছন্দের। হ্যাঁ, বাহ। হ্যাঁ। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে চিত্রকর রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকম্প প্রভাব। বিষয়টা হচ্ছে যে গতকালও আলোচনা করছিলাম যে ভিক্টোরিয়া ওকম্পর একটা প্রভাব তো নিশ্চয়ই। কীরকম প্রভাব? যখন রবীন্দ্রনাথ অনেকটা শেষ বয়সে চিত্রকর হলেন, শুরুর দিকে ছিলেন না, নিশ্চয়ই ভেতরে টানটা ছিল, তুলির টান নিশ্চয়ই ছিল। কারণ বাড়িতে আমি গতকাল আলোচনা করছিলাম যে গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ছবি আঁকতেন, দেশ বিদেশের শিল্পীরা আসতেন তাদের সঙ্গে দেখা করতে, সেটা তো একটা বিষয়। কিন্তু রবীন্দ্রনাথ যখন কাটাকুটির মধ্যে দিয়ে অতিপ্রাকৃত প্রাকৃতিক বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলতেন, একটা ছোট খাতা ছিল। আমি গতকাল বলছিলাম যে ভিক্টোরিয়া ওকম্প বলছেন যে যেহেতু বাংলায় লেখা, সেহেতু খাতা দেখার দোষ দেখে ফেললে আমার দোষ হতো না। তো সেখানে রবীন্দ্রনাথকে তিনি দেখেছিলেন যে রবীন্দ্রনাথ কাটাকুটি দিয়ে ওই আঁকছেন আর কি। এটা প্রথম আবিষ্কার। আসলে আমরা যদি বলি ভিক্টোরিয়া ওকম্পর প্রভাব রবীন্দ্রনাথের বিদেশি ফুল, অতিথি কিংবা আশঙ্কার মতো কবিতায় কি, তা কিন্তু নয়, তার বাইরে আরও অনেকটা প্রভাব রয়েছে। তো সেটা নিয়েই টুকটুক করে কথা বলবো। কিন্তু আমার ইচ্ছে ওই শেষ বয়সের প্রিয়া উনি বলেছিলেন, আমিও পড়াশোনা একটু করলাম, কেননা ওইভাবে চিত্রকর রবীন্দ্রনাথ আলাদা করে তো পড়ার সুযোগ হয়নি। এই সিটিভিএন এর এই সমস্ত ইনোভেটিভ আইডিয়া আমাদেরও একটু পড়াশোনার সুযোগ করে দেয়। না, আসলে রবীন্দ্রনাথ একটা এনসাইক্লোপিডিয়া, তো আমার মনে হয় আদ্যপ্রান্ত জানা যায়, জানা দরকার। কত কিছু রয়েছে। তুমি আজকে আমাদের দেখো যে পিছনে আমরা যে
আর তোমার ওয়ালে যে ছবিগুলো যাচ্ছে সব রবীন্দ্রনাথের নিজের হাতের আঁকা ছবি। আমি আশা রাখবো এই ছবিগুলো মাঝে মাঝে একটু শুধুমাত্র ডিসপ্লে হোক, নিশ্চয়ই, তাতে করে আমরা জানতে পারবো রবীন্দ্রনাথের এই দিকটা। কারণ একদম ছোট বাচ্চা যার বয়স এখন 10-12 বছর, সে কিন্তু রবীন্দ্রনাথকে বোঝার জন্য তাকে কিন্তু অনেকটা সময় দিতে হবে আমাদের, আর এই ভিতটা এখন থেকেই গড়তে হবে। চলো গানে যাই। আমি আশা রাখবো একটুখানি কথা, দুটো করে গান। এটি বর্ষা মঙ্গলের জন্য রচনা করা এবং বৃক্ষরোপণের গান, প্রধান গান হিসেবে। একদম আষাঢ় ভয়ঙ্কর রকম চলছে, আমরা একটু নীলাঞ্জন ঘনতে মনোনিবেশ করব। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্ভৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্ভৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। আমি তো বললাম পরপর দুটো গান শুনবো, একটুখানি কথা পরপর দুটো গান। তো তবে আমি একটুখানি কথা বলিনি। হ্যাঁ চলো, তাহলে কি হবে, গানের সংখ্যাটা একটু বাড়বে। এটিও ভারী প্রিয় গান। এবং এই যে চিত্রকর ছায়া ঘনাইছে, চিত্রকর রবীন্দ্রনাথ চোখ বুঝলেই মানে গানটার কম্পোজিশন, লেখা সবটা নিয়ে একটা ছবি।
ছায়া ঘনাইছে বনে বনে, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে, ছায়া ঘনাইছে বনে বনে। পুরাবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে, পুরাবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালে কোন খেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয় দিলি ঢাকা, যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয় দিলি ঢাকা, বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে, বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লুকায়, দেয়ানে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে, ছায়া ঘনাইছে বনে বনে। কেন জানি না এই গানগুলো আজকে তো খুব প্রাসঙ্গিক, আজকের দিনের জন্য ভীষণভাবে
যে ভারে বৃষ্টি পড়ছে চতুর্দিকে, যদিও বৃষ্টি হয়তো আমাদের কাছে খুব রোমান্টিসিজম নিয়ে আসে, কিন্তু এই অঝোর বৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে খুব অসুবিধা তৈরি করে। কীরকম তৈরি করে আমার মনে হয়, যেহেতু আমি একটু মানে পেট প্যারেন্টস, তো ধরুন বাড়িতে যে সমস্ত পেট রয়েছে তারা ঠিক আছে, কিন্তু যারা রাস্তায় রয়েছে অসহায় হয়ে পড়ে। এবার সবাইকে তার জায়গা দেওয়া যায় না, আমার কতটুকু আর বাড়ি। তো আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন, তাড়িয়ে দেবেন না ওদেরকে। আর রাস্তায় যারা মানুষজনেরা থাকেন তারাও বড্ড অসহায় এই সময়। যাই হোক, তারপরেও বৃষ্টি আমাদেরকে প্রেম করতে শেখায়, বৃষ্টি প্রেমের কথা বলে। আসলে শহরের বৃষ্টিটা তো একটা অসুবিধে তৈরি করে, সেটা তো আমাদেরই করা অসুবিধে, কিন্তু গ্রামগঞ্জের বৃষ্টি তো অন্যরকম। নদী নালা পুকুরে জল চলে যায়, এবং আমাদের এখানে যেটা হয় স্ট্যাগনেন্সি, একদমই একটা সমস্যা আমাদের। যাই হোক, আজকে বৃষ্টির গানই শুনবো তোমার কাছ থেকে। ভিক্টোরিয়া ওকম্পোর প্রভাবের কথা আসছিল। আমরা গতকাল আলোচনা করেছিলাম মালতী বলে একটা পুঁথি তিনি রাখতেন, বুক পকেট ডায়েরি, সেখানে তিনি ছবি আঁকতেন। রবীন্দ্রনাথের ছবি আঁকা শুরু হয়েছিল 1878 থেকে 1882 এই সময়, কিন্তু পরবর্তীতে 1928 সালের পর থেকে রবীন্দ্রনাথ একেবারে ভীষণভাবে পুরোদস্তুর ছবি আঁকে, সিরিয়াসলি, এবং সেই সিরিয়াসনেসের পরিণতি হচ্ছে 2500 ছবি। তুমি ভাবতে পারো, মানে একটা মানুষ 1941 চলে গেলেন তো, এবং এটা শেষ বয়সের প্রিয়া তিনি নাম দিয়েছিলেন। এবং ভিক্টোরিয়া ওকম্পো এক জায়গায় লিখছেন তার স্মৃতিচারণায় যে তাকে আমি বলতাম যে তুমি এইরকম মজার ছলে করছো, এরপরে তুমি তোকে বাজে কবিতা, মানে রবীন্দ্রনাথ যেহেতু লেখাটা ভুল হলেই কেটে সেটা থেকে ছবি আঁকতেন, তাই ভিক্টোরিয়া ওকম্পো বলতেন তাকে যে তাহলে তুমি আগামী দিনে বাজে কবিতা লিখবে যাতে করে তুমি ছবি আঁকতে পারো। তো এটা এইরকম একটা প্রভাব, মানে চিত্রকর রবীন্দ্রনাথের উপরে প্রায় পুরোপুরি প্রভাব হচ্ছে ভিক্টোরিয়া ওকম্পোর। মানে তিনি উৎসাহিত করেছেন, তিনি দেখতেন, উৎসাহিত করতেন, যার ফলে রবীন্দ্রনাথের ছবি আঁকার দিকটা হয়তো এসেছে। এটা আমরা আলোচনাতে ধরে নিতে পারি। এবার গানে যাব। বলেছিলাম যেরকম বর্ষায় শুধু থাকবো না, প্রেম পর্যায়ের বহু গান আছে যেখানে বর্ষার অনুষঙ্গ আছে। রবীন্দ্রনাথের জিনিয়াস তো সেইখানে। এটি আমাদের সকলের খুব প্রিয়। ওপারে যারা আছেন আজকে মনটা বেশ অন্যরকম, ভেসে গেছে সকলের। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হাই বুঝি তার খবর পেলে না। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হাই বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ পাও কি হাই বুঝি তার নাগাল মেলে না। প্রাণের মাঝে সুধা আছে, চাও কি আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হাই বুঝি তার খবর পেলে না। প্রেমের বাদল নামলো, তুমি জানো না হায় তাও কি। প্রেমের বাদল নামলো, তুমি জানো না হায় তাও কি। আজ মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি। আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি। আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি। আমি সে তারেতে তার বেঁধেছি,
সুরলোকের সুর সেধেছে, তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি, তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি। হায় আসরেতে বুঝিয়ে এলে না, হায় আসরেতে বুঝিয়ে এলে না। ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি, ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি। আজ ঝুলন দিনে, আজ ঝুলন দিনে দোলন লাগে তোমার পরাণ হেলে না। আজ ঝুলন দিনে দোলন লাগে তোমার পরাণ হেলে না। প্রাণের মাঝে সুধা আছে যাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। হায় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি। হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে যাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। আমি মনে হয়েছে না যে আমি ওকে ভুলে গেছে সুমনজি পরপর দুটো গান। এই গানটা একটা কি মজা আছে, মানে যখন কোমল স্বরগুলো লাগে মানে কি যে একটা হয় শরীরের মধ্যে না। তুমি এক ঢোক চা খাবে এবং তারপরে আমি পরের গানে যাব, কেননা আমি বলেছি তোমাকে যে একটা মানে একটা গানের সঙ্গে আরেকটা গান অনুষঙ্গ হিসেবে চলে আসবে। একদম চলে আসবে, আমি রেডিও আছি। কখন বাদল ছোঁয়া লেগে একটু আনকমন গান, এবং সিটিভিএনের কাছে কৃতজ্ঞতা শেষ থাকে না। বহু আনকমন গান আমি আজ অব্দি শুনিয়েছি এখানে, এবং দর্শক খুব ভালো। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, খুব সুন্দর একটা অনুষ্ঠান, খুব ভালো লাগছে আজকের এই বর্ষার দিনে। আর আজকে সুমনদা এসছে, সুমনদা বিভিন্ন রকমের গান করছেন, প্রেমের বর্ষার যে প্রেমের গান এবং তার সঙ্গে বর্ষার গান। আমি তো সুমনদার কাছে যাই। সুমনদা নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আমি একটা প্রেম পর্যায়ের গানের কথা বলি, হৃদয়ের একুল ওকুল কুল ভেসে যায়, এই গানটা। আর একটা বর্ষার গান, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। চলে যাব গানে। কখন বাদল ছোঁয়া লেগে আরে, কখন বাদল ছোঁয়া লেগে আরে, কখন বাদল ছোঁয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে। আরে কখন বাদল ছোঁয়া লেগে আরে, কখন বাদল ছোঁয়া লেগে। ওই ঘাসের ঘন ঘোরে
বাদল ছোঁয়া লেগে, কখন বাদল ছোঁয়া লেগে, আরে কখন বাদল ছোঁয়া লেগে। ওরা যে প্রাণের রণে মরু জয়ের সেনা, ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা। ওরা যে প্রাণের রণে মরু জয়ের সেনা, ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা। তাই এমন গভীর স্বরে আমার আখি নীল ডাকে, ওদের খেলা ঘরে, ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা দোলা ওঠে জেগে, আরে বাদল ছোঁয়া লেগে, কখন বাদল ছোঁয়া লেগে, আরে কখন বাদল ছোঁয়া লেগে। আচ্ছা, আমি একটুখানি পিসিআরকে বলবো একটা সংশোধন করতে হবে। বিষয় যেটা যাচ্ছে সেই বিষয়টি একটু ভুল যাচ্ছে। চিত্রকর রবীন্দ্রনাথ ও ওকাম্প প্রভাব, ও কয়াকার ময় পয় ওকার, এই বানানটা লিখে দিতে হবে, ওকাম্প প্রভাব যাবে, ও প্রভাব নয়। চিত্রকর রবীন্দ্রনাথ ও ওকাম্প প্রভাব, ওকাম্প শব্দটা ওখানে নেই। আমি হঠাৎ করে আমার চোখে পড়লো, আমার মনে হয় এই সংশোধনটা হয়ে যাবে আশা করি। আমরা এবার আসবো এই যে ওকাম্প প্রভাব নিয়ে কথা বলা। এই ওকাম্প প্রভাবের কথা কীভাবে আসছে, এক তো তিনি আবিষ্কার করলেন রবীন্দ্রনাথের এই কাটাকুটি থেকে আঁকার ব্যাপারটা। তারপরে যখন কবিগুরু একটা নেশা এলো, আঁকার নেশা, রথীন্দ্রনাথ চেয়েছিলেন তার বাবার ছবি প্রদর্শনী হোক। আগামীকাল আমার এই রবীন্দ্রনাথের ছবি প্রদর্শনী নিয়ে অনুষ্ঠান থাকবে। তো যখন রথীন্দ্রনাথ ভেবেছিলেন একটা ঘর পেলেই হয়তো হবে, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটা চিঠি লিখেছিলেন 2রা মে 1930 সালে। প্রতিমা দেবীকে তিনি লিখছেন চিঠিটি যে ভিক্টোরিয়া যদি না থাকতো তাহলে ছবি ভালোই হোক আর মন্দই হোক কারোর চোখে পড়তো না। একদিন রথি ভেবেছিল ঘর পেলেই ছবির প্রদর্শনী আপনিই ঘটে। অত্যন্ত ভুল। এর এত কাঠখড় আছে যে সে আমাদের অসাধ্য। আন্দ্রের পক্ষেও খরচ কম হয়, আন্দ্রের পক্ষেও অসাধ্য। খরচ কম হয়নি, 300-400 পাউন্ড তো হবেই। ভিক্টোরিয়া অবাধে টাকা চড়াচ্ছে। এখানকার সমস্ত বড় বড় গুণীজনদের ও জানে, ডাক দিলেই তারা আসে। কাতেজ দা নোয়াইও উৎসাহের সঙ্গে লেগেছে। এমনি করে দেখতে দেখতে চারিদিক সরগরম করে তুলেছে। আজ বিকেলে দ্বারোদ্ঘাটন হবে, তারপর কি হয় সেটাই দ্রষ্টব্য। অর্থাৎ প্যারিসে যখন রবীন্দ্রনাথ গেলেন সেই সময় কাকতালীয়ভাবে ভিক্টোরিয়া ওকাম্পো তার প্রিয়তমার সাথে নতুন ফিয়ান্সের সাথে দেখা করার জন্য প্যারিসে এসেছিলেন। রবীন্দ্রনাথ তাকে খবর দেওয়াতে তিনি এসে সঙ্গে সঙ্গে এরকম অবাধে টাকা ছড়িয়ে 300-400 পাউন্ড খরচা করে রবীন্দ্রনাথের জন্য ছবি প্রদর্শনীর ব্যবস্থা করলেন এবং প্যারিসের তৎকালীন বড় বড় শিল্পীদের তিনি ডেকে পাঠিয়েছিলেন। এবং লেখিকা নোয়াই পরবর্তীতে রবীন্দ্রনাথের আঁকা সম্পর্কে লিখেছেন, সেটাও যদি সময় হয় পাঠ করব। তো তাদেরকে ডেকে পাঠালেন এবং তারপরে ছবি প্রদর্শনী হলো। দেশের মাটিতে অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো, নন্দলাল বসুর মতো মানুষরা তো তার ছবির প্রশংসা করেছেন। আন্দ্রে জাকারিস যিনি বলেছিলেন যে এই আর্ট আগামী যুগের আর্ট হয়ে উঠবে, রবীন্দ্রনাথের আঁকা দেখে তিনি এই কথা বলেছিলেন। তো এই হচ্ছেন ভিক্টোরিয়া ওকাম্পো, যিনি রবীন্দ্রনাথকে ভালোবাসতেন। সেই ভালোবাসাটাকে হয়তো আমরা অনেক সময় খুব কদর্যভাবে দেখানোর চেষ্টা করি, কিন্তু সব ভালোবাসার মধ্যে কিন্তু কদর্যতা থাকে না। ভালোবাসা নিঃশব্দ হয়, ভালোবাসা
অন্যরকমও হতে পারে, সেটা রবীন্দ্রনাথের জীবনে যত প্রেম এসছে সেই প্রেম তার একটা প্রভাব নিশ্চয়ই রেখে গেছে। চলে যাবো আবার পরপর দুটো গানে। আচ্ছা, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে। আজি সঘন সর্বরি মেঘ মগ্ন তারা, নদীর ঝলে ঝড় ঝরি 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 ঝরিছে জলধারা, তমালো বন মর মরি মরি মরি, পবন চলে হাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে। যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী, যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী, রয়েছি বাধা বন্ধনে বন্ধনে, ছিড়িব যাব বাটে, যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে নিশে নাহি কাটে, কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে, বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে। আমরা পরের গানেই চলে যাব আবার। আজি শ্রাবণ ঘন।
কিছু ব্যক্তিগত পছন্দ থাকে। আমি কিছু কিছু গানে খুব বায়াসড, যেমন এই গানটিতে আমি খুব বায়াসড। জানি না কেমন হবে, গলা খুব একটা দারুণ যে সায় দিচ্ছে সেটা নয়, কিন্তু আমরা যারা তোমার শ্রোতা রয়েছি তারা কিন্তু বেশ আনন্দ পাচ্ছি তোমার গান শুনে আজকে। সেটাই সবচেয়ে আমি তো বড় তোমার পাওয়া। কাছে একটা অনুরোধ রাখবো, একটা মুক্ত ছন্দের বৃষ্টির গান শোনাবে নিশ্চয়ই আমাকে। গাইবো, নিশ্চয়ই গাইবো। আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়ায় এলে। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়ায় এলে। শ্রাবণ ঘন গহন মোহে। প্রভাত আজি মুদেছে আখি বাতাস বৃথা যেতেছে ডাকি। প্রভাত আজি মুদেছে আখি বাতাস বৃথা যেতেছে ডাকি। নীলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ এদিল মেলে। শ্রাবণ ঘন গহন মোহে। পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে। একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে। একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। এ একা সখা এ প্রিয়তম রয়েছে খোলায় ঘর মম। এ একা সখা এ প্রিয়তম রয়েছে খোলায় ঘর মম। সম্মুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলায় ঠেলে। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখি এড়ায় এলে। শ্রাবণ ঘন গহন মোহে। আমরা পুরো মানে বুঁদ হয়ে গেছে, বলে না, বুঁদ হয়ে গেছি গানের নেশাতে একেবারে। সুমনকে অনেক ধন্যবাদ। আজকে এরকম একটা বৃষ্টির মধ্যে অনেকটা দূর থেকে এই জল পেরিয়ে এসেছে ভিজে ভিজে, এসে এত সুন্দরও গান শোনাচ্ছে আমাদের। কিন্তু এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরবো, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। চিত্রকর রবীন্দ্রনাথ ও ওকাম্প প্রভাব, এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো আমরা সুমন রয়েছেন, সুমনের সঙ্গে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন অভিজিৎ কিবোর্ডে, এবং আজকে আমরা আরেকবার বলি রিতম বাগচি রয়েছেন এসরাজে, আর তার সঙ্গে অবশ্যই তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম রয়েছেন। শুরু যাব একদম সুমনের গানে।
মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা, দারে পাশে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা, দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে
জমেছে আধার করে আসে। এই গানটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় গান। আমি ওকে অনুরোধ করেছিলাম একটা মুক্ত ছন্দের গান, এত ভালো লাগার গান তুমি শুনিয়ে দিলে। আমি একটু বলি, রামেন্দ্র সুন্দর চট্টোপাধ্যায়কে, রামানন্দ চট্টোপাধ্যায়, মার্জনা করবেন, রামানন্দ চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ নিজের লেখা আঁকা সম্পর্কে কি বলেছিলেন সেটা গতকাল আমার বলা হয়নি। বলছেন কবি, আমি কোনো বিষয় ভেবে আঁকি নে, দৈবক্রমে একটা অজ্ঞাত কুলশীল চেহারা চলতি কলমের মুখে খাড়া হয়ে ওঠে। এ কথা তার প্রমাণ করে যে তিনি চিত্রাঙ্কন নিয়ে কিভাবে এগিয়েছিলেন। এবারে একটা টেলিফোন নিয়ে তোমার পরের গানে যাব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি জোনাকি দাশগুপ্ত বেলঘরিয়া থেকে বলছি। কি নাম বলেন? হ্যাঁ, নামটা শুনতে পাইনি। জোনাকি দাশগুপ্ত। জোনাকি দাশগুপ্ত, হ্যাঁ বলুন। বলছি আজকে চিত্রকর রবীন্দ্রনাথ আর ওকাম্প প্রভাব, এর মধ্যে যে বর্ষার গান এত ভালো লাগছে, কেন রবীন্দ্রনাথ তো বর্ষাকে খুব প্রিয় ছিল রবীন্দ্রনাথের কাছে। আর আমার বর্ষা কিন্তু সত্যিই সুন্দর। এই যে গানগুলো হচ্ছে, মেঘের পরে মেঘ জমেছে, পুরো ছবিটা যেন ভাসছে, সুমন ভট্টাচার্যের গানের মধ্যে দিয়ে সেটা পেলাম। এইটাই, এইরকম বর্ষাকে আমরা ধরতে পেরেছি। আমাদের বাইরের আবহাওয়াটাও একদম পুরো সেইরকম ভাবেই একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। সেটাই বলছি যে খুব সুন্দর গান, হঠাৎ করে মনে হলো একটু ফোন করি, জানালাম। ধন্যবাদ জোনাকি দি, ভালো থাকুন। এবার পরের গানে যাব। মোটামুটি আমরা মনে হয় বর্ষার বিভিন্ন চিত্রকল্প এঁকে ফেলেছি, ভয়াল ভয়ঙ্কর থেকে শুরু করে প্রেম, আবেগ, ঈশ্বর। এই গানটাও সেরকমই একটা ঈশ্বর দর্শন, খুব ছোট্ট একটা কম্পোজিশন, কিন্তু চণ্ডালিকাতে প্রকৃতির গান, পরে বোধহয় বাদও গেছিল, কিন্তু আমার খুব প্রিয়। হৃদয় মন্দ্রিল ডমরু গুরু গুরু, হৃদয় মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু উঠিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। সঘন বর্ষণ শব্দ মুখরিত, বজ্র সচকিত ত্রাস্ত সর্বরি, সঘন বর্ষণ শব্দ মুখরিত, বজ্র সচকিত ত্রাস্ত সর্বরি, মালতী বল্লরী কাঁপায় পল্লব, করুণ কল্লোলে আনন শঙ্কিত, ঝিল্লি ঝঙ্কৃত, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু উঠিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। আজকে এই ভিক্টোরিয়া ও কম্প প্রভাবের কথা বলতে গেলে বলতে হয়, রবীন্দ্রনাথ যখন ছবি আঁকা শুরু করলেন, খানিকটা ছেলে মানুষই, খানিকটা শিশুদের হাতে একটা রং পেন্সিলে ধরিয়ে দিয়ে ড্রয়িং খাতা দিয়ে যেরকম ছবি আঁকা হয় প্রথম দিকে সেরকমই,
কিন্তু পরবর্তীতে সেটি এতটি গুরুত্বপূর্ণভাবে রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন, তার পেছনের মূল মানুষ ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পোর হাত ধরেই 1930 সালের প্যারিস শহরের পিগল প্রেক্ষাগৃহে প্রথম রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী হয়। সুতরাং ভিক্টোরিয়া ওকাম্পোর একটা সরাসরি প্রভাব কিন্তু চিত্রকর রবীন্দ্রনাথের উপরে ছিল, একদম, এটা প্রমাণিত সত্য। পরের দুটো গান শুনে কটা গান হবে আমি একটু দেখে নিই। আর 13 মিনিট সময় আছে তোমার। দুটো গানই হবে, কারণ যে গানটা শেষে ভেবেছি এবং অবশ্যই করে আজকে সেটা ভেবেছি, সেটাতে যাওয়ার আগে একটা থ্রু করে পরের গানটাতে, লাস্ট শেষ গানটায়, এখন শেষ না, এটার পরে। এই গানটি নিয়েও আমার খুব একটা দুর্বলতা আছে, সুযোগ পেলেই গাওয়ার চেষ্টা করি। আজ আকাশে মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে, আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে, আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। আধার বাতায়নে একলা আমার কানা কানি ওই আকাশের সনে, ম্লান স্মৃতির বাণী যত পল্লব মর্মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লি মুখর সাজে, সারা প্রহর আমার বুকের মাঝে
অনেক ধন্যবাদ এত সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য। প্রকৃতি আজকে ঢেলে দিয়েছে সকালকে সুন্দর করার জন্য জলের তোর, কিন্তু তার সঙ্গে সঙ্গে গানের সুরে যে আমরা ভাসছি এর জন্য কৃতিত্ব অবশ্যই সুমনের, এবং অবশ্যই কৃতিত্ব আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের অভিজিৎ, রিতম, মৃগাঙ্ক এবং বিক্রম। শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ের ভাইদেরকেও ধন্যবাদ, কারণ ওরা না থাকলেও আমরা আপনাদের সামনে এসে পৌঁছতে পারবো না। সর্বোপরি ধন্যবাদ আপনাদের। আগামীকালও চিত্রকর রবীন্দ্রনাথ নিয়েই আমাদের পথ চলা, তার প্রদর্শনী, রবীন্দ্রনাথের ছবি আঁকার যে আঁকা ছবির যে প্রদর্শনী ঘটেছিল সেই প্রদর্শনী নিয়ে কালকে কথা বলা। কিন্তু কালকেও খুব ভালো গান শুনবো আশা রেখে আজকে শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। খুব ভালো থেকো সুমন। সবাই ভালো থাকবেন।
দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কিবা ব্যাকুল বেগে আজ বহে বায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশা এমন দিনে তারে বলা যায়